ঘড়ির কাঁটা ৩টেতে পৌঁছতেই আননোন নাম্বার থেকে কল। ঘুম আসবে না দেখে দুটো ঘুমের ওষুধ খেয়ে সবেই শুয়েছিল রাত। ফোনের উচ্চ শব্দের সাথে তীব্র ভোঁ ভোঁ কাঁপুনিতে রাতের চোখের বন্ধ পাতা নরম হয়ে এসেছে। ঘুমের ঘোরেই কলটা রিসিভ করে কানে ধরে আছে। অপর পাশ থেকে কিছুক্ষণ ফুপানির শব্দ। রাত কিছু বুঝে ওঠার আগেই শব্দ করে কান্না করে দিল সন্ধ্যা। রাত ভাইয়া, তুমি কোথায়? আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তোমার হাতে খেতে ইচ্ছে করছে। রাতের আচ্ছন্নে ঢাকা কালো ছায়া এখনো মিলে যায়নি। পাশের মসজিদ থেকে মধুর কমর সুরে আজানের ধ্বনি বাজছে সন্ধ্যার কানে। দিয়া সন্ধ্যার গায়ে পাতলা চাদরটা জড়িয়ে দিয়ে নিজেও চাদরটার ভেতরে ঢুকে পড়ল। চোখটা বন্ধ করেছে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দিয়া চট করে চোখ মেলে ফেলল। এত ভোরে কে এসেছে? ভূত টুত নয় তো? ওরা বাদে বাকি সবাই এক রুমে 4 জন করে থাকছে। একমাত্র ওদেরই 2 জনকেই এই রুমটা স্পেশালভাবে দেওয়া হয়েছে। এমনিতেই ভীতু টাইপের মেয়ে দিয়া, কিন্তু সন্ধ্যার জন্য তাকে এখান থেকে যেতে হলে সেও তো 4 জনের মাঝখানে থাকার পরিকল্পনাই ছিল। দিয়া দরজার দিকে কড়া নজর দিতেই পরপর 2 বার নকের শব্দ। না, 3 বার যেহেতু পড়েছে তার মানে ভূত নয়। ছোটবেলা নানির কাছে শুনেছি দরজায় 3 বার নক না হলে দরজা খুলতে না। দিয়া চাদর ছেড়ে উঠতে উঠতে 3 বারের জায়গায় মনে হয় 300 বার নক পড়ার শব্দ হচ্ছে। দিয়ার মনে হলো তাদের দরজাটাকে কেউ ঢোল ভেবে তাল বাজিয়ে যাচ্ছে। দৌড়ে দরজা খুলে হা করে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। মুখ দিয়ে শব্দটাও নেই। রাত ভাইয়া, তুমি? সন্ধ্যার কণ্ঠে দিয়া এবার ওর দিকে তাকিয়ে রইল। সে ঠিক বুঝে উঠতে পারছে না কার দিকে কতটা বেশি করে হা করে তাকালো। তার অবাকটা গুছিয়ে উঠতে পারবে সন্ধ্যা রাতের কাছে। একটু বেশি কাছে এসে দাঁড়িয়ে বলল, তোমাকে এমন পাগল পাগল দেখাচ্ছে কেন? ও মা গো, চোখগুলো তো লালে লীলা খেলা। রাত সন্ধ্যার দিকে পলকহীনভাবে চেয়ে আছে। উফ, এবার শান্তি লাগছে। সন্ধ্যার গাল ছুঁয়ে বলল, এবার কেউ কাঁদে? তোর আমাকে দেখতে ইচ্ছে করছে বললেই আমি এমনিই চলে আসতাম। তার জন্য কান্না করার কি আছে? আমি আবার কখন কাঁদলাম? ফোনে মাঝরাতে তো কল দিয়ে কাঁদতে কাঁদতে কী সব বলছিলি। সন্ধ্যা দিয়ার দিকে আরও চোখে তাকিয়ে বলল, আমি কল দিয়েছিলাম? তুই তো কল দিয়ে কাঁদতে কাঁদতে আমাকে আসতে বললি, এর জন্যই তো এলাম। সন্ধ্যা রাতের কাজ থেকে সরে এলো। বিছানায় বসে চাদরটা মেলে নিতে নিতে বলল, আমি তোমাকে কোনো কল দিইনি, আর কান্নাও করিনি। আমি কেন কান্না করব? আমি তো পিকনিকে এসেছি, আর শাকিল, সিয়াম, দিহান, ফরহাদ সবাই তো আমাকে একের পর এক সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। এখানে ওখানে ঘুরিয়ে দেখাচ্ছে, এটা ওটা কিনে দিচ্ছে। আমি তো পানিতে নামতে ভয় পাচ্ছিলাম। শাকিল আমাকে হাত ধরে নামালো। রাত এতক্ষণ রুমের বাহির থাকলেও এবার ভিতরে ঢুকে পড়ল। সন্ধ্যার কথার ওর কান পুড়ে যাওয়ার অবস্থা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেই পুড়ে যাওয়ার ধোঁয়াটা দেখা যাবে কি, নাকি নতুন করে ধোঁয়া বীক্ষণ যন্ত্রণা আবিষ্কার করতে হবে? তুই আমাকে কল দিসনি? সন্ধ্যা ভাবনাহীন উত্তরে দিল, না। কান্না করছিস না? না। আমাকে আসতে বলিসনি? বললাম তো না। তাহলে কে কল দিল? সন্ধ্যা প্রায় শুয়েই পড়েছিল, এবার উঠে বসল। রাতের চোখের পাতাটা হাত দিয়ে টেনে টুনে চেক করে বলল, তোমার চোখে সমস্যা হয়েছে। আমার মনে হয় তোমার চোখের ডাক্তার দেখানো উচিত, সাথে কানের ডাক্তারও। কী সব হাবিজাবি দেখছো আর শুনছো? তুই বলতে চাচ্ছিস আমি স্বপ্ন দেখেছি? তা নয় তো কি? আমি তোমাকে কল কেন দেব? আমি তো এখানে নিজ থেকে এসেছি,
আর অনেক মজাতেই আছে, তাই না রে দিয়া? সন্ধ্যার প্রশ্নে দিয়া কি উত্তর দেবে বুঝতে পারল না। সন্ধ্যা কড়া চোখে তাকাতেই ও ছোট্ট করে বলল, সন্ধ্যা বিছানা ছেড়ে পাশের ছোট্ট চারকোনো টেবিলটা থেকে একটা ঝিনুকের মালা নিয়ে বলল, রাত ভাইয়া দেখো এটা কত সুন্দর, জানো এটা কে দিয়েছে? শাকিল। ও তো আমাকে এটা পরিয়েও দিয়েছিল। আমি তো ভেবেছি এখন থেকে এটা আমি সব সময়ই পরব। সন্ধ্যা মালাটা নিয়ে রাতের সামনে ধরল। মালার ভেতর থেকে রাতের মুখটা দেখার চেষ্টা করছে। রাত চোখটা বন্ধ করে বলল, আমাকে একটু ঘুমানোর জায়গা দিবি প্লিজ? সন্ধ্যার কিছু বলার সুযোগ পেল না। রাত বসা থেকে ধপ করে শুয়ে পড়ল, ইচ্ছে করে নাকি অনিচ্ছাতেই। সন্ধ্যার ভারো কান্নার শব্দে রাতের ঘুম হালকা হয়ে এসেছে। চোখটা আদো খোল ওর দিকে তাকালো। ওর ঠিক পাশেই দুপা তুলে বসে আছে বিছানায়, হাঁটুতে থুতনি রাখা, দু হাতে মুখ ঢেকে চিকন সরে কান্না করে যাচ্ছে। রাত ধরফড়িয়ে উঠল। সন্ধ্যার হাত মুখ থেকে সরিয়ে বলল, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? সন্ধ্যা কান্নার গতি বাড়িয়ে দিল। রাত ওকে বুকের সাথে চেপে ধরে বলল, এভাবে কাঁদিস না, আমি মরে যাব। তুমি এখানে কেন এসেছো? আমার সব আনন্দ মাটি করে দিতে, তাই না? সন্ধ্যা রাতের বুক থেকে সরে গেল। অন্যদিকে মুখ করে আবার অভিযোগ, তোমার জন্য আমি ঘুরতে পারলাম না, সবাই আমাকে রেখে চলে গিয়েছে। দিহানো আজও আমাকে স্পেশাল সারপ্রাইজ দিবে বলে তোমার জন্য সব শো শেষ হয়ে গেল। রাত কি এমন করেছে বুঝে উঠতে পারছে না। আমি কি ঘুরতে মানা করেছি? তোর কথা রাখতেই তো তোকে এত দূর পাঠালাম। সন্ধ্যা রাতের দিকে তেরে এসে বলল, কি করে ঘুরবো আমি? তুমি তো আমাকে পাহারাদার বানিয়ে দিলে। আমাকে পাহারাদার বানিয়ে নিজে আরাম করে ঘুমালে। তুই আমাকে পাহারা দিচ্ছিলি? তো কি করব? তোমাকে অমন ঘুমিয়ে রেখে চলে গেলে তো পরে কথা শুনিয়ে বলতে হবে তোকে আমি এত কষ্ট করে পিকনিকে যাওয়ার অনুমতি এনে দিলাম, আর তুই আমার সামান্য ঘুমের পাহারাও দিতে পারলি না। আমাকে এভাবে বেঘুমে রেখে চলে যেতে পারলি? আমি এগুলো বলতাম। তুই কি করে বুঝলি? আমি সব বুঝি। ছাই বুঝিস কি? আমি ছাই বুঝি? সন্ধ্যাকে এমন রেগে যেতে দেখে রাতের বেশ মজা লাগছে। ইচ্ছে করছে আর একটু রাগিয়ে দিতে। রাতের ভাবতেই মনটায় উষ্ণ শিহরণে ঢেউ বয়ে গেল। এই রাগী মেয়েটা তার রাগী বউ হবে। হ্যাঁ, আমার রাগী বউ, যে কথায় কথায় রেগে যাবে, আর আমিও কথায় কথায় চুমু খাবো। রাত মুচকি হেসে উঠতেই সন্ধ্যা চেঁচিয়ে উঠল, আমার সব কিছু মাটি করে দিয়ে তুমি হাসছো? তুমি এত পচা রাত ভাইয়া? আসলে কি সবাই তোকে রেখে চলে গিয়েছে? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? কিন্তু আমার ঘুমের সাথে তাদের চলে যাওয়ার কারণটা কিভাবে ঘটলো? সন্ধ্যা হাত ঘড়িটা রাতের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি 23 ঘন্টা 42 মিনিট ধরে ঘুমিয়েছো, আর আমি তোমাকে এতক্ষণ যাবৎ পাহারা দিয়ে কোমর ব্যথা করে ফেলেছি। এখন তোমার কি মনে হয় আমার জন্য ওরাও তোমাকে পাহারা দেবে? ওরা পিকনিকে এসেছে তোমাকে পাহারা দেওয়ার জন্য না। রাতের চোখ বড় হয়ে এলো, নিজের ফোনটার দিকে তাকিয়ে রইল। মায়ের নাম্বার থেকে 105টা মিস কল উঠে রয়েছে। রাত অপুষ্ট সুরে বলে উঠল, ও মাই গড, আমি এক ঘুমে একদিন এক রাত পার করে ফেলেছি। রাতের এবার মাথা খুলছে, মাথার ব্রেনেও কাজ করা শুরু করেছে। আশেপাশে চোখ বোলাতেই কাল কি হয়েছিল সব মনে পড়ে গেল। সাথে এটাও মনে পড়ে যে সে 2টো ঘুমের ওষুধ খেয়েছিল। এমন হাই পাওয়ারের ওষুধ খেয়েও সে না ঘুমিয়ে সারা রাত গাড়ি চালিয়েছে। 4 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টায় পার করে এসেছে। ঘুমের চোখ জ্বালা করে মাথাটাও যন্ত্রণায় ফেটে যাওয়া অবস্থা ছিল। কিন্তু যার ভালোবাসা পাওয়ার জন্য মনটা অতৃপ্ততায় অপূর্ণ হয়ে
ছটবট রোগে ভুগছিল, তার ডাকে কি সে সাড়া না দিয়ে পারে? তাও এমন আদুরি মাখা আহ্বানে। সন্ধ্যা তাচ্ছিল্য স্বরে বলল, না, এখনো কিছু মিনিট বাকি আছে। সূর্যটাও তো এখনো ওঠেনি। আর একটু ঘুমেও আমি না হয় আর একটু পাহারা দেব। আমি তো পাহারাদারদের সর্দারিনী। এমন করে বলছিস কেন? তুই ঘুরবি তো? কোথায় ঘুরবি বল, আমি তোকে ঘোরাবো। আমি তোমার সাথে কেন ঘুরবো? আমি কি তোমার সাথে ঘোরার জন্য এখানে এসেছিলাম? তুমি ইচ্ছে করেই এমন করছো না? সন্ধ্যা, শোনো না, আমি ঘুমের ট্যাবলেট খেয়েছিলাম তো তাই হুঁশ ছিল না। সরি, তোমার জন্য আমার সারপ্রাইজটা পাওয়া হলো না। তোমার সাথে আমার কোনো কথা নাই, কখনোই নাই। সন্ধ্যা আবার মুখ ঘুরিয়ে বসে রইল। রাত ওর দিকে চেয়ে আছে। তোর সারপ্রাইজ চাই তো? আমি দেব সারপ্রাইজ, সব থেকে বিশেষ সারপ্রাইজটা দেব। আমার ভেতরে জমে পড়ে থাকা কথাটা আজ বলবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। অপেক্ষা প্রহরগুলো আমাকে তিলে তিলে শেষ করে ফেলছে। আমি আর শেষ হতে চাই না। এখন আমার গড়ার পালা। এতে তোর মতো থাকুক বা না থাকুক, আমি গড়বই। আমার ভালোবাসা দিয়ে গড়ব। ভালোবাসার সমুদ্র বানাবো, যেখানে তোকে নিয়ে আমি অনুভূতির পানিতে সাঁতার কেটে বেড়াবো। তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? সন্ধ্যার প্রশ্নে রাত রহস্যময়ী মিষ্টি হাসি উপহার দিয়ে বেরিয়ে পড়ল। আজ সে সন্ধ্যাকে এমন সারপ্রাইজ দেবে যা ওকে ক্ষণিকের জন্য হলেও পৃথিবী থেকে হারিয়ে যেতে হবে। মুগ্ধতায় চোখের মণিগুলো চিকচিক করতে হবে। আনন্দে হাত পা কেঁপে কেঁপে উঠবে। কণ্ঠে বাজবে খুশির ঝিনঝিন শব্দ। প্রায় 1.5 ঘন্টা বাদে ক্লান্ত মিশ্রিত খুশি নিয়ে রুমে প্রবেশ করল রাত। চোখে ঠোঁটে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু তাকেও হার মানিয়েছে। কিছু পাওয়ার, কিছু না বলা কথা প্রকাশ আর কাউকে নিজের করে নেওয়ার অধিকারের পদক্ষেপ। ভেতরে ঢুকে রাত নীরব। ছোট্ট রুমটার কোথাও সন্ধ্যা নেই। গেলোটা কোথায়? রাত কয়েকবার ওর নাম ধরে ডাকলো। কোথায় সাড়া না পেয়ে ওয়াশরুমটা চেক করে দেখছে, সেখানেও নেই। শূন্যতাটা হঠাৎ করেই রাতের বুকের মধ্যেও বাষ্পহীন বিশাল বৃত্তের সৃষ্টি করছে। আর সেটাকেই পরিপূর্ণ করতেই ছোট্ট টেবিলটাতে একটা কাগজ দেখতে পেল। সন্ধ্যা সেই ঝিনুকের মালা, ওটার উপরে বিছিয়ে আছে। রাত মালাটা সরিয়ে কাগজটা মেলে ধরল। উফ, কই গেলে বলতো? তুমি যাওয়ার 5 মিনিট বাদেই ধিয়ান এসে হাজির। ও আর আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, আর করতে পারছি না। আমার ওর সারপ্রাইজটা দেখার জন্য মনটা আকুবুকু করছে। ওরও হয়তো সারপ্রাইজটা দিতে ওর মনটাও উসখুস করছে। বেচারা আর অপেক্ষা করতে পারছে না, আমাকে বারবার তাড়া করছে। তাই আমি চললাম। তুমি যদি আমার সারপ্রাইজটা ঘেঁটে দেওয়ার জন্য মিথ্যে স্বপ্নের বাহানা দাও, তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। রাতের ফোনটা বেজে উঠছে। পকেটের ভারী কাপড়টা ভেদ করেও লাইটটা কেমন জ্বলজ্বল করছে। শব্দটা কি রাতের কানে পৌঁছচ্ছে না? রাতের হাতে থাকা কালো গোলাপটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। পকেট থেকে ফোনটা বের করে কানে ধরল। স্যার, আপনি যেমনটা বলেছিলেন তেমনভাবে সব করা হয়েছে। আপনার কখনো ফোনের অপারেশন। গলাটা রাত আর সহ্য করতে পারছে না, ছুঁড়ে মারল নিজের ফোনটা। ভোরের তৃপ্তি আলো ফুটেছে, সাথে হিমেল হাওয়া। জানালার পাশে বসে থাকা আনময় হারিয়ে যাওয়া সন্ধ্যার মুখে বাতাসের স্পর্শ, অনেকটা শীত শীত জাগরণ। বেশ লাগছে সন্ধ্যার। চোখটা বন্ধ করে নেবে, ঠিক তখনই পিয়াস সারের আদেশি গলা। সন্ধ্যা কিছুটা চমকে গিয়ে সোজা হয়ে বসলো। পাশ ফিরে দিয়ার দিকে তাকাতেই সন্ধ্যা সন্দিহান কণ্ঠে বলল, তোর সমস্যা কি বলতো? কাল থেকে দেখছি তুই শুধু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস। বোঝার চেষ্টা করছি তুই আসলে কে। কে মানে?
তুই কি আসলে আমার বান্ধবী? সন্ধ্যা নাকি মিথ্যের ঝুড়ি, খুলে বসা কোনো মিথ্যে বুড়ি। ওহ দিয়া সন্ধ্যার দিকে ঘুরে বসলো। ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, তুই যে এত মিথ্যে কথা বলতে পারিস এটা তো আমার জানা ছিল না। ও মাই গড, কাল থেকে তুই যে হারে মিথ্যে বলে যাচ্ছিস, আমার তো ইচ্ছে করছে নিজেই একটা অ্যাওয়ার্ড হয়ে তোর হাতে বসে পড়ি। সন্ধ্যার দিকে থেকে কোনো উত্তর না পেয়ে দিয়া আবার বলতে শুরু করলো, কিন্তু এত মিথ্যের কারণ কি? তুই তো গাড়িতে ওঠার পর থেকে কেঁদে হিচকি তুলে ফেলেছিলি, সারা রাত আমাকে ঘুমোতেও দিলি না। তোকে সামলাতে গিয়ে আমি নাস্তানাবুদ, তারপর তো নিজেও ফোন রেখে আমার ফোন দিয়ে কল দিয়ে কেঁদে কেটে এসে এক্সের তুই কি আমার কান্নার পরিমাপও করে ফেলেছিস? করব না তো কি করব, কিন্তু তুই এমন মিথ্যে বলে যাচ্ছিস কেন সেটা এখনো পরিমাপ করতে পারিনি। কেন করছিস বলতো? আমি যা চাই উনি আমাকে তা দেয় না, তাই। কি চাস? সন্ধ্যা জানালার দিকে মুখ করে বাইরে একটা হাত মেলে দিয়ে বলল, সেটা তোর যেটা কাজ কি, যার কাছে চাই সে জানলেই হলো। দিয়া মুখ গোমড়া করে সিটে হেলান দিয়ে রইল, আবার হট করে সোজা হয়ে গড় গড় করে বলতে শুরু করছে, কিন্তু তোর রাত ভাইয়াটা তো দেখতে হেব্বি। আমি তো প্রথম পলকেই ক্রাশ খেলাম। ক্রাশ কালারের শার্টের সাথে আগোছালো মুখটা, উফ কি যে লাগছিল। আমার তো শুধু দেখে যেতেই ইচ্ছে হলো। কি সুন্দর ভারী কপাল, ঘন ভ্রু আর চোখটা, উফ দুষ্ট দুষ্ট ভাব। নাকটাতেও দুষ্ট তুই, আর ঠোঁটটা। কি করছিস? আমার আঙ্গুলটা খেয়ে ফেলবি নাকি? ছাড় ছাড় না সন্ধ্যা। একটু আগেও দিয়ার চোখে মুগ্ধতার নব্য উত্তেজনা কাজ করছিল, তা নিমেষেই পানিতে ভরপুর হয়ে গেল। সন্ধ্যা দিয়ার হাতটা দাঁতের পাটি থেকে সরাতেই ওর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সন্ধ্যার দিকে করুণ চোখে তাকাতেই ও বলে উঠল, তুই জানিস না লাল রং আমার অপছন্দ, তাও এই রঙের জামা পরছিস কেন? বৃষ্টি মেয়ে একটা, যা আমার কাছ থেকে সর, না হলে তোর পুরো শরীরে আমার দাঁতের দাগ বসে যাবে। কিছুক্ষণ আগেই ফুপি আর সন্ধ্যার কণ্ঠে ভেসে এসেছে রাতের কানে। চলছে দুজনের ভালো মন্দের কথোপকথন। তাতে কি রাত যাবে না ওকে দেখতে? কথা বলতেও যাবে না। কেমন ছিল তার দিহামের সারপ্রাইজ তাও জানতে যাবে না। সে এখন অসুখে ভুগছে, গভীর অনুরাগের অসুখ। মাঝরাতে ঘুম ভেঙে গেল সন্ধ্যার। নিজের বিছানা ছেড়ে ছুটে গেল রাতের রুমে। গভীর নিদ্রার রাত। সন্ধ্যা ধপ করে রাতের পেটের উপর চেপে বসেছে। শরীরের পাতলা সাদা টি শার্টটা তুলে নিয়ে দু হাতের 10 আঙ্গুলের আঁচড় বসিয়ে দিচ্ছে রাতের বুকে। প্রচণ্ড জ্বলনিতে রাতের ঘুম ভেঙে যায়। রুমের সবুজ আলোতে সন্ধ্যার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, সন্ধ্যা কি করছিস? লাগছে আমার। রাতের কথা কানে না নিয়ে আশ্রের গতি প্রহর করে বলল, তুই ওই মেয়েকে চুমু খেলি কেন? অবাকের চরম পর্যায়ে গিয়ে সন্ধ্যার হাত দুটো আটকে নিয়ে আসে রাত। জবাবদিহিতায় বলল, আমি আবার কখন কাকে চুমু খেলাম? তুই আমাকে করে বলছিস কেন? সন্ধ্যা নিজের হাত ছুটানোর চেষ্টা কঠাকভাবে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো। তোর কি নাম ধরে বলবো? এসব কি বলছিস? আমি তোর থেকে 100 বছরের। রাতকে কথা শেষ করতে না দিয়েই ওর বুকের বাম পাশটাতে নিজের চকচকে ঝকঝকে সাদা দাঁতগুলো বসিয়ে দিল সন্ধ্যা। ওর কোলের ওপর একটা শাড়ি রেখে বলল, রাত ভাইয়া শাড়িটা পরিয়ে দাও তো। রাত টি শার্টের গলাটা ওভাবে ধরে রাখা অবস্থাতেই আছে, শুধু চোখটা বড় হয়ে মুখটা হা হয়ে গেল। ওহে নারী, ওহে শাড়ি, দাপিয়ে দাবনলের আগুন, যেভাবে যেখানে যখন যে কাউকে করতে পারো খুন। সন্ধ্যা রাতে ঠিক কাজটাতে দাঁড়িয়ে বলল, অমন গাছ ছাড়া বানরের মতো হাঁ করে ঝুলছিস কেন? কি বিড়বিড় করছো বলো তো? মানুষ তো ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে, কিন্তু তুমি কি নাড়িয়ে বিড়বিড় করছো?
রাত নিজের ঠোঁট দুটো বন্ধ করে নিজের কোলের শাড়িটা নিয়ে দ্রুতগামীতে সন্ধ্যাকে ঢেকে দিয়ে বলল, এভাবে ব্লাউজ ছায়া পরে দাঁড়িয়ে আছিস কেন? তাহলে কি বসে পড়বো? আবার বসবি কেন? তাহলে কি করব? শুয়ে পড়বো? না, কিছুই করবি না, আমার রুম থেকে যা। কেন? রাত সন্ধ্যার দিকে পিঠ ঘুরিয়ে বলল, জানি না। সন্ধ্যা রাতের সামনের দিকে এসে ওর হাতে শাড়ি ধরিয়ে বলল, শাড়ি না পরে চলে যাব? তুমি জানো বাহিরে কত ছেলেপুলে, ওদের সামনে আমি ব্লাউজ ছায়া পরে থাকবো। ওরা তো তোমার থেকেও বড় হা করে ঝুলবে। তখন তো আমার জন্মদিনের পার্টি বানরের পার্টি হয়ে যাবে। তাহলে পরে নে। কি বলছো? অর্ধঢাকা হয়ে থাকবো? আমিও তো সেটাই বলছি, পরিয়ে দাও। রাত সন্ধ্যার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। এই মেয়েটা আমাকে মেরে ফেলার প্ল্যান করছে নাকি? স্বপ্নে তো আমাকে ভালোবাসতে এসেছিল, আর এখন মারতে সারাক্ষণ মাথায় বুদ্ধি আটকে থাকে। আমাকে কীভাবে কতটা হয়রানি করে মারবে। সন্ধ্যা রাতের দিকে কোমরটা বাঁকিয়ে ধরে বলল, কি হলো? পরিয়ে দাও। আমি শাড়ি পরাতে পারি না। যা ফুপিকে বল, না হলে আম্মু। তুমি আবার মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি? আমি কি মেয়ে যে শাড়ি পরতে জানবো? শাড়ি পরা শিখতে হলে মেয়ে হতে হয় নাকি? সব ছেলেরাই তো পারে। আমি টিভিতে দেখেছি, আজকাল তো ফেসবুকেও বলছে তো আমি পারি না। সন্ধ্যা চোখ দুটো বড় বড় করে শাসিয়ে বলল, তুমি পরিয়ে দিবে না তো? না, দেব না। না, ওকে, তাহলে আমি অমনিতেই কাজ করব। রাতের চোখটাও বড় হয়ে এসেছে। চট করে প্রশ্ন করে উঠল, আবার এই অমিতটা কে? আমার ফেসবুক ফ্রেন্ড, আমার জন্মদিনে আসছে, এই বুঝে এসে পৌঁছলো। আমি বরং আমার রুমে গিয়ে ওয়েট করি, ওকে ফোন করে বলে দিই সরাসরি যেন আমার রুমে আসে। জানো তো, ও খুব ভালো শাড়ি। এই মুহূর্তে সন্ধ্যার কথা শুনে মাথা নষ্ট করতে চায় না রাত, তাই ওর কথা বাধা না দিয়ে বলল, ঠিক করে দাঁড়া। রাত টুপ করে মেঝেতে বসে পড়ল, চোখে মুখে বিরক্তির ছাপ। বিড়বিড় করতে করতে সন্ধ্যার কোমরে শাড়ির কণটা গুজে দিতেই সন্ধ্যা বলে উঠল, আমাকে কি তোমার গরু মনে হচ্ছে? যেভাবে পেটিকোটের ফিতে টেনে শাড়ি গুছছো, মনে তো হচ্ছে আমাকে টেনে ধরে গোয়াল করে বেঁধে দিয়েছ। সুন্দর করে পরাও তো, ব্যথা পাচ্ছি তো। রাত ভাইয়া। সন্ধ্যার কথা কানে নিল না রাত। চোখে মুখ বন্ধ করে নিঃশ্বাসটা আটকে নিয়ে শাড়ি পরালো শেষ করছে। সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর রাতের দিকে চেয়ে আছে। রাতের চোখ তখন মেঝেতে স্থির। সন্ধ্যা ওর দিকে তাকিয়ে থেকেই নিজের শাড়িটা খুলতে শুরু করে দিয়েছে। শাড়ির শোষাংশটা টেনে খুলে রাতের সামনে ঢেল মেরে বলল, হয়নি, আবার পরাও। রাত ওর কাণ্ডে হতবাক যাহা ঠাকিতে সে ব্যাকুল হয়ে অতি দ্রুত শাড়ি পেঁচিয়ে দিল। তাহাই আবার তার সামনে ঢাকনা খোলা। রাত এবার কিছুটা কঠিন সুরে বলল, আমি বলছি না তো আমি পারি না, তবুও জোর করলি তুই। থাক, আমি ফুফিকে পাঠিয়ে দিচ্ছি। রাত দ্রুত কথা পেরে বের হতে চাইল। সন্ধ্যা ওর হাত টেনে ধরল, আমি হয় তোমার কাছে পড়ব, না হয় অমিতের কাছে। সব কিছুতেই তোর জেদ দেখাতে হবে না? আমার জেদ আমি দেখাবো না তো তুমি দেখবে? শুধু জেদ দেখাতে এসেছো নাকি অন্য কিছু? মানে? সন্ধ্যার কথায় উত্তর না দিয়ে ফ্লোরে পড়ে থাকা শাড়িটা আবার হাতে নিল রাত। ওকে নিজের দিকে ঘুরিয়ে শাড়ি গুছতে গেলে সন্ধ্যা মুচকে এসে বলল, আমি সাবান দিয়ে গোসল করেছি। রাত শাড়ি হাতে কুচিয়ে শেপ নিতে নিতে বলল, তো আমি কি করব? তুমি যেভাবে আমাকে না ছুঁয়েই শাড়ি পরাচ্ছ, আমার মনে হলো তুমি হয়তো ভাবছো আমি গোসল করিনি, পচা গন্ধ করছে। কি? রাত কুচিটা ঠিক করতে গিয়ে ধমকে গেল। সন্ধ্যার মুখে পানে চেয়ে ভাবছে, কেন স্পর্শ করছি না সেটা কি তুই আসলেই বুঝতে পারছিস না?
18 তো পা দিতে দিয়েও কি তুই এখনো অবুঝ হয়ে গিয়েছিস? এমনটাও কি সম্ভব? নাকি ইচ্ছে করে আমাকে বিষাক্ত ধর্ষণ করতে চাচ্ছিস? যে ধর্ষণের বিষয়টা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়বে আর আমাকে তিলে তিলে খুন করবে। কিন্তু ধর্ষণের কারণটা কি? কি হলে থেমে গেল কেন? আমার এখনো কত কি বাকি। আমি সাজবো কখন? গয়না পরবো কখন? রাত দ্বিতীয়বারের মতো শাড়ি পরানো শেষ করে সোজা হয়ে দাঁড়ালো। তৃপ্তি হাসি দিয়ে বলল, এবার ঠিকঠাক পরিয়েছ। সন্ধ্যার মুখটাতে কাচুমুচু করে আবার শাড়িটা খুলে ফেলল। এবার কি সমস্যা হয়েছে? ঠিক করেই তো পরালাম। না, ঠিক হয়নি, আবার পরাও। রাত একবার সন্ধ্যার দিকে তাকাচ্ছে, আরেকবার শাড়ির দিকে। এই দুটো জিনিস তার কাছে চাইছেটা কি? রাত তৃতীয়বারের মতো হাঁটু গেড়ে বসে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, কিভাবে পরাবো বলে দে। আমি না হয় যে সেভাবেই পরাবো, তাও এভাবে শাড়ি খুলিস না। আমার হৃদয় স্পন্দন থেমে যায়। ওকে সন্ধ্যাকে শাড়ি পরাতে গিয়ে রাতের নাজেহাল অবস্থা। যে গরম থেকে বাঁচার জন্য ঠান্ডা হাওয়া খেতে এসেছিল, তার থেকেও হাজার গুণ বেশি গরমের সমুদ্র তার সামনে এসে হাজির। যে সমুদ্রের ঢেউ খানিক বাদে ভেঙে পড়ছে রাতে শরীরে আর ভিজিয়ে দিচ্ছে গরমের উত্তাপে। 16 বারের মতো শাড়ি পরিয়ে দিয়ে রাত আকুতি পড়ে বলল, আর খুলিস না, আমি এবার ক্লান্ত, আমাকে একটু একা ছেড়ে দে। ততক্ষণে সন্ধ্যার হাত শাড়ির আঁচলে চলে গিয়েছিল। রাতের অনুরোধে হাতটা সরিয়ে নিল। চুপচাপ রুম থেকে বেরিয়ে পড়তেই রাত ধপ করে বিছানায় শুয়ে পড়ছে। হাফ সিল্কের লাল শাড়ি আঁচলটা বুকে জড়িয়ে নিল তিয়ামতি। আয়নাতে তাকিয়ে নিজে দেখছে আর রিমার কথা ভাবছে। খালি কানটাতে কানের দুলটা পরে গলায় সোনার চেনটাও ঠিকঠাক করে নিয়েছে। চুলটা খোপা করে বেরিয়ে যাবে ভাবতেই আবার আয়নার সামনে দাঁড়ালো। পেটের দিকটা থেকে শাড়িটা সরিয়ে ঢেকে থাকা নাভিটা বের করে নিচ্ছে। নাভির একটু ডানের ঠিকটাই এখনও কালশেটে নরম দাগ। এমনি এক বর্ণাঢ্য আয়োজনে আপনার পা পড়েছিল এ বাড়িতে, আর এই পেট বের করে শাড়ি পরা শাস্তি দিতেই তো আপনার প্রথম ছোঁয়া পেয়েছিলাম হৃদ ভাইয়া। আজ আমি আবার এভাবেই শাড়ি পরেছি, দেখুন। আপনি আসবেন তো আমাকে শাস্তি দিতে? সে শাস্তি যতই ভয়ঙ্করই হোক না কেন, আমি তা ভালোবাসা ভেবেই গ্রহণ করব। আসবেন তো? তিয়ামতির ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়া শাড়িটাতে টান পড়ে শাড়ির কুচিটা আলগা হয়ে এসেছে। দুই একটা কুচি সরে গিয়ে নষ্টও হয়ে গেছে। আবার ঠিক করার জন্য উপর হতেই কুচিতে রাতের হাত পড়ল। মেঝেতে দুপা ভাঁজ করে আরাম আসনে বসে মায়ের কুচি নিচের দিকটা ঠিক করছে। মনোযোগীতে তিয়ামতি নিজের ছেলের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। স্নেহের হাতটা মাথায় রেখে আদরে মেখে দিল। রাত কুচিগুলো ঠিকঠাক করে তিয়ামতির হাত ধরিয়ে বলল, আম্মু, তোমার শাড়ি পরাটা সুন্দর হয়নি, আমি ফুফুকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক করে পরিয়ে দেবে। রাত উঠে চলে যাচ্ছে। তার চলে যাওয়ার পানে তিয়ামতির লজ্জা মাখা দৃষ্টি। কোমরের শাড়িটা উপরে তুলতে তুলতে জিভ কেটে নিয়ে নিজেকে নিজ বকা দিচ্ছে। ছি ছি, আমি এটা ভুলে গেলাম কিভাবে এ বাড়িতে সে না থাকলেও তার দেওয়া তার সুপুত্র আছে, যে কিনা কোনোভাবেই চাইবে না তার মায়ের অসম্মান হোক। নিজের ভুলের জন্য আজ ছেলের কাছে এমন লজ্জা পেতে হলো। বাড়ি ভর্তি অতিথিদের আনাগোনা, বাচ্চা কাচ্চার শোরগোল, গান বাজনা ও চারপাশের নিস্তব্ধতা কাটিয়ে পরিবেশ বেশ চাঙ্গা করে ফেলেছে। জন্মদিনের অনুষ্ঠানটা অনেকটা বিয়ে বাড়ি মনে হচ্ছে। সন্ধ্যের অন্ধকার কাটাতে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রাত 9টায় কেক কাটা হবে বলে ঠিক করা হয়েছে। রাত নিজের টুকটাক কাজে শেষ করে ঘামে ভেজা শরীরটা ধুয়ে নিয়েছে ঠান্ডা পানিতে। সন্ধ্যার পছন্দের কালো শার্ট পরেছে সে।
মেয়েটার তো একমাত্র সে বাদে পৃথিবীর সব ছেলের উপর নজর। আজকে কি তার এই ভালোবাসার অনাহারী মানুষটার দিকে একটু তাকাবে, মুগ্ধ দৃষ্টিতে মন হারাবে? রাত গন্ধবাসী পারফিউম মেখে অনেকটা সতেজ মন নিয়ে রুম থেকে বের হয়েছে। সে যে শাড়ি পরার বায়না নিয়ে এসেছিল, তারপর আর একবারও চোখে পড়েনি মেয়েটাকে। গেলটা কই? রাত এদিক ওদিক সেদিক নানা দিক খুঁজে খুঁজেও সন্ধ্যাকে পাচ্ছে না। পুরো ভারী ঘুরতে ঘুরতে দাদির রুমে হাজির। এই বুড়ি, তুমি আবার ওই ছবি দেখে কাঁদছো? ছেলের জন্য এত ভালোবাসা দেখেই তো আমার নরম মনের দাদিটা ওপারে পাড়ি দিয়েছে। তুমি জানো না তার হিংসে হয়? হলে হবে, তাতে কি? আমার সারা জীবনটা তো তার সেবায় কাটালাম। ছেলেটাকে ভালোবাসার সময় কই পেলাম? রাত নিজের দাদির হাত থেকে ছবির ফ্রেমটা কেড়ে নিল। এক পলকে নিজের বাবার হাসি মাখা মুখটা দেখে সাথে সাথে বিছানায় ফেলে দিল। তুমি রেডি হওনি যে? তোমার সতীনের জন্মদিনের কেক খাবে না? ওসব আমার ভালো লাগে না। আমার এই অন্ধকার ছোট কুটিরটাই বেশ আছি। তোরা আনন্দ কর। এখনই তো এসবের বয়সে আমার আর বয়স। আবার কি হয়েছে? রাত দাদির কাছে বসে গলা জড়িয়ে বলল, তোমার নাতিনটা খুব দুষ্ট গো। আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে। নাকে দড়ি দিয়ে আখ ক্ষেত, ধান ক্ষেত, আলু সহ সব ক্ষেত চষিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার কথা বলছিস? কোথায় ও? আজ তো দেখাই পেলাম না। রাত গলা জেরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পাবি কি করে? নিশ্চয়ই পেটের ভেতরে ছেলে মানুষ ঢুকাচ্ছে। আমার সামনে আসলেই তো গড় গড় করে বের করতে হবে। এসব কি বলছিস? ছেলে মানুষ পেটে? তোমার নাতনি হলো ছেলেখোর। যেখানে সেখানে থেকে ছেলে পেলেই গিলে ফেলে। ওর ছেলে মানুষই বলে আমি সব সহ্য করে যাচ্ছি, বুঝলে? কিন্তু যদি এমন হয় ও ইচ্ছে করে এসব করছে, তাহলে কিন্তু আমি তাণ্ডব বাঁধিয়ে দেব। তবে সেটা শুধু তোমার নাতনির শরীর দিয়ে যাবে। রাত তার দাদির কাছে হাজারটা নালিশ দিয়ে মনটা হালকা করলো। তারপর আবার ছুটলো তার স্বপ্নবধূর খোঁজে। সন্ধ্যা ভারী কাজের সবুজ লেহেঙ্গা পরে হেলে দুলে ঘুরে বেড়াচ্ছে। এমন ভারী কাজের লেহেঙ্গা পরে হাঁটছে বেলকনির দিকে। দুহাতে নিচের পাটের দু কিনার কিছুটা উঁচু করে হাঁটছিল। গন্তব্য নিজের রুমে। চুলের সেটাও নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করতে হবে। তাই নিজের রুমের কাছে আসতে আচমকা টান খেলো হাতে। ভয়ে শিউরে উঠল ও সামনে রাতকে দেখে যেন ভয়টা উধাও। বুকে থুতু ছিটিয়ে বলল, আল্লাহ, এমন কেউ করে? আমি তো এখনই হার্ট অ্যাটাকে তো অজ্ঞাত পেতাম। দেখো দেখো আমার হার্টবিট কত জোরে জোরে বাজছে। সন্ধ্যা রাতের হাতটা নিজের বুকের কাছে নিতে যাবে, কিন্তু পারছে না। মনে হচ্ছে রাতের হাতটা হাত নয়, কোনো শক্ত পাথরের পিলা, যেটা নড়ানো তার ধারা অসম্ভব। এটা তুই কি পরেছিস? সন্ধ্যা নিরাশ হওয়ার মতো মুখটা বাঁকিয়ে বলল, তুমি এখনো জামা কাপড় চিনলে না? এটাকে লেহেঙ্গা বলে? তুমি স্টুডেন্ট অব দ্য ইয়ার মুভিটা দেখোনি? ওখানে যে রাধা গানটা ছিল, ওটাতে তো আলেয়া ভাট এরকম লেহেঙ্গা পরেছিল, কিন্তু ওরটা পিঙ্ক আর আমারটা গ্রিন। তবে ওর মতো আমারটা অত ছোট না। দেখো আমার পেটের দিকে তো অনলি 2 ইঞ্চি বেরিয়েছে, আর ওরটা তো ফুল। আমি না তোকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, ওটার কি হলো? খুলেছিস কেন? খুলবো না তো কি করব? ওটা শাড়ি পরানো হলো? একটুও সুরসুরি লাগেনি? আমি তো সুরসুরি শাড়ি পরতে চেয়েছিলাম। সুরসুরি শাড়ি? তুমি দেখো না মুভিতে নায়িকাকে যখন নায়ক শাড়ি পরিয়ে দেয়, তখন নায়িকার সুরসুরিতে কেমন কেঁপে কেঁপে ওঠে। চোখ দুটো বন্ধ করে নায়কের হাত চেপে ধরে, টেনে টেনে নিঃশ্বাস নেয়, অনেকটা শ্বাসকষ্ট রোগীদের মতো। আর আমি কাঁপা তো দূর, একটু সুরসুরিও খেলাম না, তাই খুলে ফেলেছি। আমারই ভুল হয়েছিল। তুমি যে সুরসুরি দিতে পারো না, ওটা আমার আগে জানা উচিত ছিল।
আমি বরং রনির কাছেই পড়ব। ও বলেছে ও নাকি সুরসুরে শাড়ি পরাতে পারে। সন্ধ্যার কথার ফাঁকে ফাঁকে নানা অঙ্গি ভঙ্গি করছে, হাতটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। বিধায় মাঝে মাঝে পেটের 2 ইঞ্চি খালি জায়গাটাও 3 ইঞ্চিতে রূপান্তর হচ্ছে। রাতের মাথা গরম হয়ে সব টালমাটাল অবস্থা। রাগে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ইচ্ছে হচ্ছে সন্ধ্যার গালে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিতে, না হয় পেটে গরম ছ্যাঁকা লাগিয়ে দিতে। রাত আর পারছে না সহ্য করতে। এবার কি তবে ওর ভেতরের রাগটা বেরিয়ে আসতে চাইছে? সব বাঁধ ভেঙে গিয়ে রাতের ভয়ঙ্কর রূপটা সন্ধ্যা দেখতে চলেছে। রাতের চোখে অগ্নিনালা বইছে। হাত দুটো মুঠো করে নিজের রাগকে থমিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু পারছে কই। বরং রাগটা আরও বেশি তীব্র হয়ে আসছে। চলবে।